Okay. So hello man, welcome everyone. Welcome সকলকে the web solution and TWS Academy তে আজকের সেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে যারা যারা আপকামিং অর্থাৎ এই জুন মাসে NMGNM পরীক্ষায় বসতে চলেছো। তো NMGNM পরীক্ষার সাথে রিলেটেড জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের একটা ইম্পর্টেন্ট টপিক স্নায়ুতন্ত্র, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা নিয়ে এসেছি আজকে আলোচনা করার জন্য, যেগুলো থেকে কিন্তু তোমরা শুধুমাত্র NMGNM পরীক্ষাতেই নাও, আমাদের আপকামিং রেলওয়ে এসএসসি বিভিন্ন পরীক্ষাতেও যে বায়োলজি স্নাতক থেকে প্রশ্নগুলো আসে সেখানেও তোমরা কিন্তু হুবহু সেই প্রশ্নগুলোকে দেখতে পারবে। আর NMGNM স্টুডেন্টদের জন্য তো এটা একদম একটা রামবান হতে চলেছে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটা বলা হচ্ছে কি, মানব দেহের অলফ্যাক্টরি রিসেপ্টর গুলো ড্যাশ শনাক্ত করে। অলফ্যাক্টরি, আচ্ছা স্যার অলফ্যাক্টরি রিসেপ্টর মানে কোনটা? আমি তোমাদের হয়তো পড়িয়েছিলাম ব্যাচে কোনো না কোনো দিন, যে স্যার আমাদের যে করোটি স্নায়ু মানে যেটা ব্রেইন থেকে বেরোয় তার সংখ্যা হলো কি 12 জোড়া, তাই না? যার মধ্যে প্রথম তিনটা যেটা ইম্পর্টেন্ট, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। তো তার মানে স্যার অলফ্যাক্টরি অর্থাৎ নাক, অলফ্যাক্টর অর্থাৎ নাক গলানো। তো তার মানে স্যার সেখান থেকে আমরা বলতে পারি যে অলফ্যাক্টরি শনাক্ত করবে কি, নাক শনাক্ত করে কি, গন্ধ। তার মানে সঠিক উত্তরটা কি হবে স্যার? অপশন নাম্বার সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। অর্থাৎ অলফ্যাক্টরি রিসেপ্টর গুলো কি শনাক্ত করবে? গন্ধটাকে শনাক্ত করতে কিন্তু সহায়তা করবে। যেরকম অডিটরি, অডিটরি কি করবে? শব্দটাকে আমার শুনতে হেল্প করবে। ওকে, অপটিক দেখতে সহায়তা করবে। চলো পরেরটায় আসা যাক। কোশ্চেন নাম্বার 2, খাবার গিলে খাওয়া ও বমি হওয়ার সাথে মানব মস্তিষ্কের কোন অংশ সম্পর্কিত? খুব ভালো একটি প্রশ্ন। খাবার গিলে খাওয়া ও বমি হওয়ার সাথে মানব মস্তিষ্কের কোন অংশটা সম্পর্কিত? আচ্ছা, বমি হওয়া, খাবার গিলে খাওয়া, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ইনভলান্টারি অ্যাকশন। ইনভলান্টারি অ্যাকশন মানে হলো যেটাকে আমরা বলি অনৈচ্ছিক ক্রিয়া, অর্থাৎ যেই ক্রিয়াগুলো আমার ইচ্ছে দ্বারা নিয়ন্ত্রিত হয় না। যেরকম ঢেকুর তোলা, হাই তোলা, রক্তবাহের মধ্যে দিয়ে রক্তের পরিবহন, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ, তারপরে হলো কি আমাদের হৃদস্পন্দন, রক্তবাহের মধ্যে দিয়ে রক্ত প্রবাহ, এগুলো প্রত্যেকটা হলো ইনভলান্টারি ফাংশন বা অনৈচ্ছিক কার্যকলাপ। যেরকম বমি হওয়া একটা অনৈচ্ছিক কার্যকলাপ, হাই তোলা অনৈচ্ছিক কার্যকলাপ। তো আমাদের দেহের সকল অনৈচ্ছিক কার্যকলাপটাকে নিয়ন্ত্রণ করে কে? মেডুলা অবলঙ্গাটা। তার মানে স্যার সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্যাট মিন্স যেটা সঠিক উত্তর সেটা হলো গিয়ে মেডুলা অবলঙ্গাটা। স্যার এই যে আপনারা সেরিবেলামটাকে দেখতে পাচ্ছেন, সেরিবেলাম মানে হলো বাংলায় যাকে বলা হয় লঘু মস্তিষ্ক, অর্থাৎ যেটা আমার শরীরের ভারসাম্যটাকে রক্ষা করতে কিন্তু সহায়তা করে। পন্স বা পন্স ব্যারোলি অর্থাৎ মূত্রথলি থেকে কতটা পরিমাণ মূত্রকে বের করতে হবে, দ্যাট মিন্স মিকচুরেশন রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে কে? পন্স। আর সেরিব্রাম বা গুরু মস্তিষ্কের তো অজস্র কাজ আমার রয়েছে, সকলেই জানে। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক। মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? খুব ভালো একটি প্রশ্ন এখানেও দিয়েছে। 12 জোড়া, 31 জোড়া, 31টি, তারপরে হচ্ছে গিয়ে 30 জোড়া নাকি 12টি? আচ্ছা, এখানে ভালো করে মাথায় জানতে হবে যে আমাদের সম্পূর্ণ স্নায়ুতন্ত্রটাকে আমরা তিনটে পার্টে ডিভাইড করি। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো তার মানে স্যার এখানে একটা পয়েন্ট আমার জন্য ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলছি এখানে বেসিক্যালি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কি বলছি স্যার এটাকে আমরা বলছি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। স্যার 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 এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ হয়, যার মধ্যে আমাদের ব্রেইন থেকে বেরোয় যেটা তাকে বলা হয় করোটি স্নায়ু, আর সুষুম্না কাণ্ডের দুদিক থেকে বেরোয় যেটা তাকে বলা হয় আমাদের সুষুম্না স্নায়ু। অর্থাৎ ইংলিশে যাকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ, আর সুষুম্না স্নায়ুকে ইংলিশে আমরা বলি হচ্ছে গিয়ে স্পাইনাল। ওকে স্যার, ডান। করোটি স্নায়ুর সংখ্যা হলো গিয়ে 12 জোড়া বা 12 পেয়ার, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া বা 31 পেয়ার। তাহলে প্রশ্ন বলেছে সুষুম্না স্নায়ুর সংখ্যাটা আমার কত হবে? তাহলে সঠিক উত্তর 12 জোড়া, অপশন নাম্বার এ। ঠিক আছে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইসেপিনাল, অ্যাবডুসেন্স,
ফেসিয়াল, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, হাইপোগ্লসাল, স্পাইনাল অ্যাক্সেসরি। তো এই টোটাল আমরা কি দেখতে পাচ্ছি, যে করোটিড স্নায়ু কিন্তু দেখতে পাচ্ছি। সরি সুষুম্না স্নায়ু বলেছে না, সরি সুষুম্না স্নায়ু তো 12 জোড়া নয়, সুষুম্না স্নায়ু হচ্ছে কি 31 জোড়া। ঠিক আছে, 8, 12, 5, 5, 1, সরি 7, 12, 5 ভাগটা কিন্তু আমার সেখানে হয়ে থাকে আর কি, তাই না? 31 জোড়ার ভাগটাকে আমরা কিন্তু সেখানে দেখে থাকি সবটাই। ঠিক আছে, তাহলে সার্ভিক্যাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল এন্ড কক্সিজিয়াল এর পার্টটা। চলো তাহলে সঠিক উত্তর কি হবে স্যার? অপশন নাম্বার সি হবে আমার এখানটা রাইট অ্যান্সার, দ্যাট মিন্স 31 জোড়া। চলো পরেরটায় আসছি, স্তন্যপায়ীদের করোটিড স্নায়ুর সংখ্যাটা কত? স্যার আলোচনা করলাম এই মাত্র আমরা সকলে যে স্তন্যপায়ীদের করোটিড স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, 12 জোড়া। কোশ্চেন নাম্বার 5 যাচ্ছি আমরা, প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি? তাই না স্যার, আমরা তো সমগ্র জীবজাত উপাদানের মধ্যে সর্ববৃহৎ কোষ পড়েছিলাম উট পাখির ডিম বা অস্ট্রিচ এগ। সর্বক্ষুদ্র যেটা মানে স্মলেস্ট সেল পেয়েছিলাম একটা ব্যাকটেরিয়াকে, যেটাকে বলা হয়েছিল মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, বা যার আরেকটা নাম ছিল প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম বা পিপিএলও। তাই না স্যার? তো স্মলেস্ট লার্জেস্ট পড়েছি। মানব দেহের ক্ষেত্রে সব থেকে ক্ষুদ্রতম পড়েছিলাম স্পার্ম বা শুক্রাণুকে, আর মানব দেহের ক্ষেত্রে সব থেকে বড় কোষ আমরা পড়েছিলাম কাকে? দ্যাট ওয়াজ ডিম্বাণু অথবা ওভমটাকে। তাই না? বাট এখানে স্যার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে প্রাণী দেহের দীর্ঘতম কোষ আমার কোনটা, বলে ফেলো। রক্তকোষ মানে ব্লাড সেল, হেপাটোসাইটস, ওকে, যেটা হচ্ছে কি আমাদের হেপাটিক সেল যাদেরকে আমরা বলি লিভারের মধ্যে পাওয়া যায়, পেশি কোষকে পেশির মধ্যে আমরা পাবো। তাহলে এটা সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন নাম্বার এ, স্নায়ু কোষ, বা স্যার যেটাকে আমরা অনেক সময় বলি নিউরন, বা যাকে আমরা অনেক সময় নাম দিয়েছি নিউরন। ঠিক আছে, নিউরন বা স্নায়ু কোষ, যেটা হলো প্রাণীদের দীর্ঘতম কোষ। আর যদি বলা হয় যে উদ্ভিদের দীর্ঘতম কোষ কোনটা, পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে স্যার উদ্ভিদ দেহের দীর্ঘতম কোষ আমার কোনটা, তাহলে তার নামটা সকলে একবার লিখে নেবে, ফাইবার অফ রামি। তার নামটা সকলে লিখে নেবে, ফাইবার অফ রামি। ঠিক আছে, তাই অপশন নাম্বার ফাইবার অফ রামি। সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ। 6টা যাচ্ছি, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? বা এখানে আরেকটা ভালো প্রশ্ন দিয়েছে আমাদের যে মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশ কোনটি? মস্তিষ্কের 3টে অংশ হয়, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, বা অনেক বইতে তোমরা লেখা পাবে 2টো অংশ হয়, অ্যাডেনো হাইপোফাইসিস এন্ড নিউরো হাইপোফাইসিস। তাই না? তো এবারে বলা হচ্ছে যে কোনটা সব থেকে বড় অংশ। সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, সেরিব্রাম মানে গুরু মস্তিষ্ক, অলফ্যাক্টরি তো একটা পার্টিকুলার লোব প্লাস নার্ভের অংশটায় যাচ্ছে, মধ্য মস্তিষ্ক। তাই না, যেটাকে বলা হয় সিক্স সেন্স, মানে আমরা ঘুমিয়ে থাকলে অ্যালার্ম শুনতে হেল্প করে কি? মধ্য মস্তিষ্ক। তাই না, যার অনেকগুলো অংশ হয়, সেগমেন্টাম, টেগমেন্টাম, সেরিব্রাল পেডান্টাল, ক্যালিকিউলি ইত্যাদি ইত্যাদি। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেই, মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশটার নাম হলো কি সেরিব্রাম, বাংলায় যাকে আমরা নাম দিয়েছি গুরু মস্তিষ্ক। বাংলায় যাকে আমরা নাম দিয়েছি গুরু মস্তিষ্ক। ঠিক আছে স্যার, চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7, কোন কোষ সমূহের পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা সবচেয়ে কম? বাহ স্যার বাহ, কোন কোষ সমূহের পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা সবচেয়ে কম? বলে ফেলো। দ্যাট মিন্স রিজেনারেশন প্রপার্টি সবচেয়ে কম। বলে ফেলো কোন কোষের রিজেনারেশন প্রপার্টি সব থেকে কম। ঠিক আছে, তো তাহলে এটা সঠিক উত্তরটা দেখে নিই আমরা। সঠিক উত্তর হচ্ছে কি মস্তিষ্কের কোষ বা নিউরন, যেটাকে আমরা বলে চলি। ওকে, প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র কোনটা? প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। তাই না, যেরকম পড়েছি না ছোটবেলা থেকে, সহজাত প্রতিবর্ত, অর্জিত প্রতিবর্ত। সহজাত প্রতিবর্ত দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে যে কোনো গরম জায়গায় হাত লাগলে সেটাকে তুমি হাত সরিয়ে নিচ্ছ। অর্জিত মানে হচ্ছে কি সাইকেল চালানো, বাইক চালানো, সাঁতার কাটা ইত্যাদি ইত্যাদি।
যাই হোক না কেন, তো বলা হচ্ছে যে প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র কোনটা, সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, নাকি সুষুম্না কাণ্ড, নাকি সেরিবেলাম, নাকি স্নায়ুকোষ, কোনটাকে আমরা প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র এখানে বলে চলি, তাই না? তাহলে সঠিক উত্তর এটা হচ্ছে কোনটা স্যার, অপশন নাম্বার বি, সুষুম্না কাণ্ড হলো প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র। কোশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের ক্ষয়কারী রোগ যার ফলে স্মৃতিশক্তি, বোধ শক্তি হারানো ইত্যাদি হতে পারে? অ্যালঝেইমার, সিজোফ্রেনিয়া, স্ট্রোক, নাকি অ্যামনেশিয়া? বলে ফেল। নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের ক্ষয়কারী রোগ যার ফলে স্মৃতিশক্তি হ্রাস, বোধ শক্তি হারানো ইত্যাদি হতে পারে? বলো, কমেন্টের মধ্যে জানাও সকলে তোমরা। ঠিক আছে, এটা হয়ে থাকে প্রধানত, এই পার্টিকুলার ডিজিজটা হয়ে থাকে যদি আমাদের যে মস্তিষ্ক, স্যার মস্তিষ্কর যে তিনটে অংশ আপনি পড়ালেন, সেই তিনটে অংশের মধ্যে প্রথম অংশ কোনটা, গুরু মস্তিষ্ক, তাই না? ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোবের এই গুরু মস্তিষ্ক, এই গুরু মস্তিষ্কের মধ্যে আমরা চারখানা, সরি মানে লোব তো নয়, মস্তিষ্কের অংশ হলো গুরু মস্তিষ্ক বা ফোর ব্রেইন, ওকে, বা ভুল বলছি, মানে ব্রেইনের তিনটে ভাগ হয়, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের প্রথম অংশটা হলো গুরু মস্তিষ্ক, তাই না? এবার এই গুরু মস্তিষ্কের মধ্যে চারটে লোব হয়, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। তার মধ্যে ফ্রন্টাল লোব যদি আমার ঠিকঠাক করে কাজ না করে, এই ফ্রন্টাল লোব ম্যালফাংশন, এই ফ্রন্টাল লোব ম্যালফাংশন বা ফ্রন্টাল লোব ঠিকঠাক করে কাজ না করলে যে ডিজিজটাকে হতে দেখি আমরা, সেটা হচ্ছে কি আমাদের অ্যালঝেইমার্স। ঠিক আছে, অ্যালঝেইমার্স। প্যারাইটাল লোব ঠিকঠাক করে কাজ না করলে হয় ডিসলেক্সিয়া, মানে পড়াটাকে আমরা মাথায় রাখতে পারি না, তাই না? লার্নিং ডিসঅর্ডার যেটাকে বলা হয়। চলো কোশ্চেন নাম্বার 10 আসছি। মানব মস্তিষ্কের কোন অংশ মানব দেহে দৃঢ়তা ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? স্যার আপনি কিন্তু আলোচনা করেছেন, যেই বলেছে ভারসাম্য রক্ষা, অর্থাৎ স্যার চোখ বন্ধ করে কি অ্যান্সার দেব, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তাই অপশন নাম্বার বিটা হবে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, আচ্ছা পরবর্তী দেখে নিই আমরা যে হাইপোথ্যালামাস মানব দেহের কোন অঙ্গের অংশ? হাইপোথ্যালামাস মানব দেহের কোন অঙ্গের অংশ? ওকে স্যার, ডান ডান ডান। তাহলে মস্তিষ্কের তিনটে ভাগ হয়, অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্কের তিনটে ভাগ হয়, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, তারপরেরটা হচ্ছে গিয়ে আমাদের কি, তারপরেরটা হচ্ছে গিয়ে আমাদের থ্যালামাস, এবং তারপরেরটা হলো হাইপোথ্যালামাস, যাকে আমরা আমাদের দেহের চিফ স্যাটাইটি সেন্টার বলে চলি বা থার্মোরেগুলেটরি সেন্টারও বলে চলি যাকে, বা যাকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু, কারণ যার থেকে বের হওয়া হরমোনগুলো পিটুইটারি গ্রন্থি থেকে বের হবে হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে হাইপোথ্যালামাস কোন অঙ্গের অংশ স্যার? অপশন নাম্বার এ, মস্তিষ্ক। চলো 12টায় যাচ্ছি। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজন কত? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজনটা আমার কত? 1200 থেকে 1300 গ্রাম, 500 থেকে 800 গ্রাম, 1600 থেকে 2000 গ্রাম, নাকি 100 থেকে 200 গ্রাম? প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজনটা আমার কত হয়ে থাকে? দেখবে যখন আমাদের মিডল এজটাকে পেরিয়ে যাই না, তত কিন্তু মস্তিষ্কের ওজনটা আরো কমতে থাকে, তাই না? তাহলে সঠিক উত্তর দেখে নিই, 1200 থেকে 1300 গ্রাম হবে আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ওকে স্যার, চলো কোশ্চেন নাম্বার 12। মানুষের জন্মের পর কোন কলাতে কখনো কোনো কোষ বিভাজন ঘটে না? কোশ্চেনটা ঘুরিয়ে দিলেও কিন্তু সেম টাইপের কোশ্চেন আমরা এইভাবে করলাম, রিজেনারেশন প্রপার্টি আমার নেই, অর্থাৎ মানুষের জন্মের পর কোন কলাতে কখনো কোনো কোষ বিভাজন ঘটে না? সঠিক উত্তরটা দেখে নেব আমরা, অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, স্নায়ুকলা। চলো পরেরটায় যাওয়া যাক। সোডিয়াম পাম্প কোথায় কার্যশীল থাকে? বা একদম আনকমন প্রশ্ন দিয়েছে এটা, এএনএম জেএনএম এ কিন্তু আমরা এই টাইপের অনেক আনকমন প্রশ্ন দেখে থাকি। তো কি বলা হচ্ছে, সোডিয়াম পাম্প কোথায় কার্যশীল থাকে? সোডিয়াম পাম্প কোথায় কার্যশীল থাকে? পেশি সংকোচন, স্নায়ু সংবেদন, হৃদস্পন্দন, নাকি কোনোটিই নয়? পেশি সংকোচন, স্নায়ু সংবেদন, হৃদস্পন্দন, নাকি কোনোটিই নয়? বলে ফেলো সকলে। সোডিয়াম পাম্প কোথায় কার্যশীল থাকে? তাহলে সঠিক উত্তরটা দেখে নিই, স্নায়ু সংবেদনে কিন্তু কার্যশীল থাকে এটা।
15 নম্বর প্রশ্নে আসছি, মানব দেহে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে কে? মানব দেহে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে কে? ঠিক আছে, বলো। বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে জানাবে যে মানব দেহে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে কে? সঠিক উত্তরটা হলো অপশন নাম্বার বি, মেডিউলা অবলঙ্গাটা। কারণ এটাও হলো স্যার অনৈচ্ছিক কার্যকলাপ, তাই না? ইচ্ছের দ্বারা নিয়ন্ত্রিত নয়, তার মানে এটাকেই আমরা বলি হলো কি ইনভলান্টারি অ্যাকশন, তাই না? তাহলে ইনভলান্টারি অ্যাকশন কার ক্ষেত্রে হবে? মেডিউলা অবলঙ্গাটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে থাকবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সকলের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। অর্থাৎ এখানকার যারা স্টুডেন্টরা তোমরা রয়েছো, যারা এএনএম জিএনএম কেন, যারা তোমরা আর কি রাজ্য পুলিশ, ডাব্লিউবিপিএসসি এছাড়াও কেন্দ্রীয় সরকারের এসএসসি এবং রেলওয়ের পরীক্ষায় বসছো এবং ভাবলে রয়েছে স্যার আমি যদি সবকটা পরীক্ষাই দিই তাহলে সবকটা পরীক্ষার জন্য কি আলাদা আলাদা ভাবে ব্যাচে আমাকে পড়তে হবে বা আলাদা আলাদা জিনিস কি আমাকে পড়তে হবে? না। তো তার জন্য বা সেই সমস্যা মেটানোর জন্য আমরা কিন্তু টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে চলে এলাম কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচ, যেখানে তোমাকে রাজ্য পুলিশ, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের এসএসসির প্রিপারেশন আমরা তোমাদেরকে করিয়ে থাকবো। একদম থিওরি ভিত্তিক ক্লাস হবে, আর এটা কিন্তু সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। অর্থাৎ তোমার যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, সায়েন্সের কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়, ইতিহাসের কোনো সাল বুঝতে পারছো বা মনে রাখার ট্রিক জানতে চাইছো, তার জন্য কিন্তু এটা সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। তুমি তোমার কোশ্চেন সেই লাইভের মধ্যেই তোমার ফ্যাকাল্টিদের থেকে জেনে নিতে পারো। সম্পূর্ণ থিওরি ভিত্তিক একটা ক্লাস, এবং থিওরির সাথে সাথে ধরো তোমাকে আজকে ম্যাথসের কোনো একটা চ্যাপ্টার পড়ানো হলো, অথবা তোমাকে ইংলিশের কোনো চ্যাপ্টার পড়ানো হলো, বা সায়েন্সের কোনো পার্টিকুলার লাইফ সায়েন্সের কোনো চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়ালাম, তাহলে সেই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন এসছে বিভিন্ন পরীক্ষায় মিলিয়ে, এবং আপকামিং দিনে আবার কি কি প্রশ্ন আসতে পারে, সব কিছু নিয়ে কিন্তু এ টু জেড আলোচনা করা হবে এই ব্যাচটার মধ্যে। সোম থেকে শনি রোজ ক্লাস, টোটাল ডিউরেশন হচ্ছে গিয়ে 6 মাসের জন্য, এবং তুমি এটার ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ 1.5 বছর, নট আ ম্যাটার অফ জোক, 1.5 বছরের ভ্যালিডিটি পাচ্ছ। বাড়িয়ে দিয়েছি এটাকে আমরা 1 বছর থেকে 1.5 বছর করে দিয়েছি, এবং 18 মাসের ভ্যালিডিটি কিন্তু তোমরা পেয়ে যাবে সকলে। ঠিক আছে, তাই যারা যারা এদিক ওদিক ঘুরছো বা কোনটার জন্য কি পড়তে হবে বুঝতে পারছো না, বা অনেকে সবকিছুর প্রিপারেশন নিচ্ছ, তো তাদেরকে এক ছাতার তলায় আনার জন্যই কিন্তু এই কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচটা অলরেডি আমাদের অ্যাপের মধ্যে লাইভ হয়ে গিয়েছে। যারা যারা ডিসকাউন্টেড প্রাইস দিয়ে পারচেজ করতে চাইছো তারা কিন্তু আর দেরি না করে ব্যাচটা নিয়ে নিতে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। স্নায়ুতন্ত্রের কোন অংশ অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? স্নায়ুতন্ত্রের কোন অংশ অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম, সুষুম্নাকাণ্ড, সেরিবেলাম নাকি মেডিউলা অবলঙ্গাটা? স্নায়ুতন্ত্রের কোন অংশ অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? বলে ফেলো। তাহলে সঠিক উত্তর দেখে নি এটা কোনটা। সঠিক উত্তর হলো মেডিউলা অবলঙ্গাটা। 17, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? বা খুব ভালো একটি প্রশ্ন করেছে। পিনিয়াল গ্ল্যান্ড, যেখান থেকে আমার একটা হরমোনও কিন্তু বের হয়, তাই না, মেলাটোনিন, স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে আমার যেটা। চলো, তো বলা হচ্ছে যে পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত বলো। এখান থেকে যে ইম্পর্টেন্ট হরমোনটা বের হয় তাও আমি লিখে দিচ্ছি। ইম্পর্টেন্ট হরমোন যেটা আমার এখান থেকে বের হবে, ইম্পর্টেন্ট হরমোন যেটা আমার এখান থেকে বের হবে সেটা হচ্ছে কি সেটা হলো কি মেলাটোনিন। তাকে আমরা বলি হচ্ছে কি মেলাটোনিন। ওকে, চলো, তাহলে পিনিয়াল গ্ল্যান্ড কোথায় থাকে? সে আগেকার দিনে তৃতীয় নেত্র বলা হতো না, তো তৃতীয় নেত্র ধরেই আমাদের ছিল। তার মানে বেসিক্যালি মানে কপালের জাস্ট পেছনের দিকটায় আমরা দেখতে পারি, ভেতরের দিকে, তার মানে মস্তিষ্ক নিয়ে নিতে পারো। সঠিক উত্তর মস্তিষ্কটাকে নিতে পারো। ঠিক আছে, চলো, কোন দুর্ঘটনায় কোন ব্যক্তির মস্তিষ্কে আঘাত লেগেছে, তার ফলে তার দেহের উষ্ণতা, ক্ষুধা, জলের ভারসাম্য নিয়ন্ত্রিত হচ্ছে না, ব্যক্তিটির মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে? ও স্যার, কি
কি সুন্দর প্রশ্ন এটা। সেরিবেলাম, হাইপোথ্যালামাস, মেডুলা অবলঙ্গাটা নাকি কর্পাস ক্যালোসাম। অর্থাৎ দুর্ঘটনায় একটা ব্যক্তির মস্তিষ্কে আঘাত লেগেছে, যার ফলে তার দেহের উষ্ণতা, ক্ষুধা, জলের ভারসাম্য কিছুই নিয়ন্ত্রিত হচ্ছে না। স্যার 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 আমার দেহের টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে ঘামটাকে ঝরিয়ে আমার দেহের টেম্পারেচারটাকে কমানোর দায়িত্ব কার? হাইপোথ্যালামাসটার। যার জন্য তাকে আমরা কি বলি? যার জন্য তাকে আমরা বলি থার্মোরেগুলেটরি সেন্টার। যার জন্য তাকে আমরা কি বলি? তার জন্য তাকে আমরা বলি থার্মোরেগুলেটরি থার্মোরেগুলেটরি সেন্টার। তার জন্য তাকে আমরা বলি থার্মোরেগুলেটরি সেন্টার। ওকে, নেক্সট পয়েন্ট বলছে স্যার এই ক্ষুধা তৃষ্ণা এটাকেও নিয়ন্ত্রণ করে কে? আমাদের হাইপোথ্যালামাস। ক্ষুধা তৃষ্ণা ঘুম, তার জন্য এটাকে বলা হয় স্যাটাইটি সেন্টার। তার জন্য এটাকে বলা হয় কি? তার জন্য এটাকে বলা হয় আমাদের স্যাটাইটি সেন্টার। আর মানব দেহের একমাত্র অঙ্গ যে স্নায়ুতন্ত্রের সাথে অন্তঃক্ষরা তন্ত্রের যোগাযোগটাকে রক্ষা করে, সেও আমার কে? এই হাইপোথ্যালামাসটা। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, হাইপোথ্যালামাস। ওকে, সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, হাইপোথ্যালামাস। ওকে, চলো 19, মস্তিষ্কের কোন অংশ তৃষ্ণা, ক্ষুধা এবং ঘুমকে নিয়ন্ত্রণ করে? এই মাত্র পড়লাম, অর্থাৎ স্যাটাইটি সেন্টার যে কাজটা করে থাকে। দ্যাট মিন্স সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, হাইপোথ্যালামাস। চলো 20-তে চলো, মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক কোনটা? মেট্রন, ডেনড্রন, অ্যাক্সন নাকি নিউরন? মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক কি? মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক আমার কোনটি? মেট্রন, ডেনড্রন, অ্যাক্সন নাকি নিউরন? স্যার এই অ্যাক্সন এবং ডেনড্রন এরা তো নিউরনেরই অংশ, কারণ নিউরনের প্রলম্বিত অংশটাকেই তো বলা হয় অ্যাক্সন, আর শাখান্বিত অংশটাকে বলা হয় ডেনড্রন, তাই না? সকলেই আমরা জানি এটা। তো বলা হচ্ছে যে মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত এককের নাম কোনটা বাবু, সেটা আমাকে একটু জানাও। স্যার এটা তো সকলেই আমরা জানি, এটা সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হলো অপশন নাম্বার ডি, নিউরন হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল 21, আমাদের মস্তিষ্কের কোন অংশ আমাদের দেহে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে? আমাদের মস্তিষ্কের কোন অংশ আমাদের দেহে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে? দেখবে কেউ একটু বেশি আবেগী হয়, কেউ সিরিয়ালে কোনো সিন দেখে বা কোনো মুভিতে কোনো সিন দেখে কান্নাকাটি করে ফেলে। আবার আবার কিছু লোক হয় যে সামনে আর কি নিউক্লিয়ার বোমা ফেলে দিল, তার মধ্যে কোনো রকম ভ্রুক্ষেপ আমার নেই, বা তার মধ্যে কোনো রকম ভাবাবেগ আমার নেই। তো বলা হচ্ছে যে মস্তিষ্কের কোন অংশ আমাদের দেহে আবেগটাকে নিয়ন্ত্রণ করে? আবেগ নিয়ন্ত্রণ করবে কে? তাহলে দেখিনি আমরা সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে কি অপশন নাম্বার এ, হাইপোথ্যালামাস। ওকে, আচ্ছা, মানব মস্তিষ্কের কোন অংশ লিটল ব্রেইন নামে পরিচিত? মানব মস্তিষ্কের কোন অংশ লিটল ব্রেইন নামে পরিচিত? সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস? মানব মস্তিষ্কের কোন অংশ, মানব মস্তিষ্কের কোন অংশ লিটল ব্রেইন নামে পরিচিত? মানব মস্তিষ্কের কোন অংশ লিটল ব্রেইন নামে পরিচিত? সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস? সঠিক উত্তর দেখিনি, সেরিবেলাম, বাংলায় যাকে বলা হয় লঘু মস্তিষ্ক, যার কাজটা হচ্ছে গিয়ে ফেসিয়াল এক্সপ্রেশনটাকে নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্যটাকে বজায় রাখতে সহায়তা করে। 23, কোন হরমোন হৃদস্পন্দনকে উদ্দীপিত করে? বাহ, আরেকটা ভালো প্রশ্ন এখানে দিয়েছে। কোন হরমোন হৃদস্পন্দনকে উদ্দীপিত হতে সহায়তা করে? কোন হরমোন হৃদস্পন্দনকে উদ্দীপিত হতে সহায়তা করে? বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে জানাও কোনটা ঠিক হতে চলেছে। থাইরক্সিন, গ্যাস্ট্রিন, গ্লাইকোজেন নাকি ডোপামিন? তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ, থাইরক্সিন হচ্ছে গিয়ে আমাদের রাইট অ্যান্সারটা, যেই হরমোনটা কিন্তু হৃদস্পন্দনটাকে উদ্দীপিত করে। 24 কি বলছে দেখিনি, অ্যাসিটাইল কোলিন হলো। 24 কি বলছে আমরা দেখিনি, অ্যাসিটাইল কোলিন হলো
টক্সিন, ভিটামিন, উৎসেচক নাকি কেমিক্যাল ট্রান্সমিটার? দেখবি অ্যাসিটাইল কোলিন হচ্ছে ওয়ান টাইপ অফ নিউরোট্রান্সমিটার, যেরকম ডোপামিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার, যেরকম দেখবে হাইপোথ্যালামাসের মধ্যে ডোপামিনটাকে পাওয়া যায় অনেক ক্ষেত্রে। আর ডোপামিন সিক্রেশনের পরিমাণ যদি মানব থেকে কমে যায় তাহলে যে রোগটা হবে তাকে আমরা বলি পার্কিনসন ডিজিজ, তাই না? তো অ্যাসিটাইল কোলিনটাও কি ওয়ান টাইপ অফ নিউরোট্রান্সমিটার অ্যাজ ডোপামিন। তাহলে সঠিক উত্তর নিউরোট্রান্সমিটার যখন নেই তাহলে কেমিক্যাল ট্রান্সমিটারটাকেই আমরা করে দিই। তাহলে সঠিক উত্তর কোনটা? 24-এর সঠিক উত্তরটা হলো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো 25, মানব মস্তিষ্কের কোন অংশ শ্রবণ ক্ষমতার সাথে যুক্ত? মানব মস্তিষ্কের কোন অংশ শ্রবণ ক্ষমতার সাথে যুক্ত? চাপ নেবেন না স্যার, কঙ্কাল তন্ত্র পড়েছি না, ফ্রন্টাল হাড়, প্যারাইটাল হাড়, কানের উপরে কি থাকে? টেম্পোরাল হাড়, তাই না? কানের উপরে কে থাকে? টেম্পোরাল হাড়, তার মানে টেম্পোরাল লোব। সঠিক উত্তর নিয়ে নাও অপশন নাম্বার সি, টেম্পোরাল লোব হবে আমার রাইট অ্যান্সার। কানের উপরে কে আছে? টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের ভেতর কে আছে? টেম্পোরাল লোব। গল্প হাঁটাও অপশন নাম্বার সি কর। ওকে স্যার, ডান। তাহলে এত পর্যন্ত। তাহলে আজকের 25টা প্রশ্ন আমি এখানেই তোমাদের জন্য এন্ড করলাম। কার কার কটা ঠিক হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে স্যার আমি 25টার মধ্যে এতগুলো কিন্তু ঠিক করেছি। আর যারা এএনএম জিএনএম পরীক্ষার্থী রয়েছে তাদের সাথে কিন্তু তোমরা ভিডিওটিকে শেয়ারও করতে ভুলবে না। আচ্ছা, আর বর্তমানে আমাদের TWS যে অ্যাপ রয়েছে, প্লে স্টোরে গেলেই তোমরা পেয়ে যাবে। সেই অ্যাপটাকে ডাউনলোড করলে, নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে বর্তমানে তুমি কিন্তু এই ব্যাচগুলো যে সেখানে লাইভ চলছে সেটাকে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। যেরকম কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস, আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস, এএনএম জিএনএম ফাউন্ডেশন, WPKP ফাউন্ডেশন। আর এই ব্যাচগুলো জানতে বা আমাদের কোর্সের সম্বন্ধে জানতে বা আমাদের অ্যাপ রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই তোমরা এই নাম্বারটা একটা কল করে নিতে পারো 9062160805 এই নাম্বারে। আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন জয়েন করতে ভুলবে না, কারণ যে কোনো ক্লাসের আপডেট আমরা কিন্তু সবার আগে এই টেলিগ্রাম চ্যানেলেই তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। ঠিক আছে, নোটিফিকেশন পেলেই তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাড হয়ে যেতে পারবে ক্লাসেসগুলোর মধ্যে। আচ্ছা, and the way of solution, TWS Academy and TWS Smart, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ থেকে শুরু করে তার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তার জন্য ফ্রি ক্লাসেস বা তার রিলেটেড কোনো পেইড ব্যাচেস আসছে কিনা সব কিছুর তথ্য কিন্তু আমরা এই তিনটে চ্যানেলের মধ্যেই তোমাদেরকে জানিয়ে থাকি। এছাড়াও ফ্রি মক টেস্টের সলিউশন কিন্তু এই তিনটে চ্যানেলের মধ্যেই করানো হয়। ঠিক আছে, তো যাদের যাদের এখনো জয়েন করনি বা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটিকে। ওকে স্যার, আর তাহলে আজকে এত পর্যন্তই রাখলাম। সেশনটিকে যদি ভালো লেগে থাকে এরকম এএনএম জিএনএম এর আরো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিত্তিক সেশন বা মিক্সড সায়েন্সের কোশ্চেন্স পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টের মধ্যে আমাদেরকে জানাতে হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।